আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে পুরো দেশ জুড়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ঢাকায় হামলাকারীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যুব আন্দোলনের নেতা হাদির মৃত্যুর খবর আসতেই বিক্ষোভ চলছে পুরো দেশ জুড়ে। আন্দোলনকারীরা খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও উপযুক্ত বিচার দাবি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুকে জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন বলেও জানায় বিবিসি। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, 2024 সালে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতা ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের জন্য প্রায় $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2026 অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট NDAA $901 বিলিয়ন রেকর্ড সামরিক ব্যয় অনুমোদন দিয়েছে। হোয়াইট হাউস জানায়, ওভাল অফিসে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ট্রাম্প নীরবে বিলটিতে সই করেন। এটি প্রতিনিধি পরিষদ ও সিনেটের আলাদা বিল মিলিয়ে তৈরি করা হয়। নতুন বিলে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইউক্রেনের জন্য আগামী 2 বছরের জন্য $800 মিলিয়ন বরাদ্দ করা হয়। বিলে বাল্টিক সিকিউরিটি ইনিশিয়েটিভ অনুমোদন এবং লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার প্রতিরক্ষায় $175 মিলিয়ন সহায়তা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা 76,000-এর নিচে নামানো সীমিত করা হয়েছে। হোয়াইট হাউস জানায়, এই বিল ট্রাম্পের বহু নির্বাহী আদেশ আইনে রূপান্তর করেছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রভিডেন্স পুলিশের প্রধান পেরেস জানার, সন্দেহভাজন ব্যক্তি 48 বছর বয়সী একজন পর্তুগিজ নাগরিক ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ হ্যাম্পশায়ারে সন্দেহভাজন ব্যক্তি যে গাড়িটি ব্যবহার করেছিলেন বলে ধারণা করা হচ্ছে তা শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গত শনিবার বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষা চলাকালীন সময় ওই হামলার ঘটনা ঘটে। ওই গুলির ঘটনায় 2 জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ভেনেজুয়েলা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুল না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে নৌ অবরোধের নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস যেন পরিস্থিতিকে আরও জটিল না করে। দেশটি যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তারা এই সংকট নিরসনে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং মাদুরো সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আঞ্চলিক সব দেশকে সংযম দেখানোর আহ্বান জানান, যাতে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানান টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। চুক্তি অনুযায়ী বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবসার 19.9% শেয়ার ধরে রাখবে। ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX প্রত্যেকে 15% করে শেয়ার পাবে। বাকি 30.1% থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের কাছে। টিকটক জানায়, এই চুক্তির ফলে 17 কোটিরও বেশি মার্কিন ব্যবহারকারী একটি বৈশ্বিক কমিউনিটির অংশ হিসেবে নতুন সম্ভাবনা আবিষ্কার করতে পারবেন। 2024 সালের এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে মার্কিন কংগ্রেস জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার একটি আইন পাশ করে। তবে শর্ত ছিল, অ্যাপটি বিক্রি করা হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু আইনটি 2025 সালের 20 জানুয়ারি কার্যকর হওয়ার কথা থাকলেও ট্রাম্প প্রশাসন একাধিকবার সময় বাড়ায়, যাতে মালিকানা হস্তান্তরের বিষয়ে সমঝোতা হয়। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেওয়া হবে এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি অংশ নেবেন। বুধবার এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক সব ফ্রন্টে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রেমিটেন্স পুরস্কার 2025 প্রদান করা হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর নিয়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।